আগে কি হতো, রেগুলার ঋতু আমার পেছনে বসে আমি বাইক চালাতাম, আমি জানতাম ওজনটা কি, আমি যে বসে যা একটু রিহার্সাল করে নি, প্র্যাকটিস করে নি। তারা প্রথমে মাঝখান থেকে কেটে দেওয়া হলো, আমার মুখটা পুরো ফালা ফালা হয়ে পড়ে গেল। ঋতু এসে আমাকে একটা হাত করলো, হাত দিল, বা আমি গিয়ে ঋতুকে একটা হাত দিলাম, তো শর্টটা নেই, ঋতু আসছে না, ঋতু আসছে না, সবাইকে আসছে না কেন, আসছে না কেন। এখন ওটাকে কমেডি করি, এখন আর ওটা কি সিরিয়াসলি। আমরা একবারও ক্যালকুলেট করি না যে তামিল, তেলেগু, মালায়ালি এই নিয়ে আমরা কথা বলছি, তাদের ইন্ডাস্ট্রিতে একটা সময় স্ট্রাইক হচ্ছে, কারণ তারা বলছে অ্যাক্টার্সদের রেট কমাও। আই অ্যাম ভেরি প্রাউড অফ মাই বেঙ্গলি। যোগ্য অযোগ্যের সমীকরণটা খুব ছোটবেলা থেকেই আমাদের মধ্যে কোথাও একটা ঢুকে যায়। অযোগ্যের তকমাটা রাখতে বেশি সময় লাগে না, তবে যোগ্যতা কিন্তু অর্জন করে নিতে হয়। আর বিগত 30 বছর ধরে যেই যোগ্য জুটি আমাদের সকলকে আনন্দ দিয়ে গেছে, আজকে আড্ডায় আমার সঙ্গে রয়েছেন তারাই, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রথমেই যেই প্রশ্নটা করব, ইনকমপ্লিট লাভ স্টোরি আর অলওয়েজ ভেরি অ্যাট্রাকটিভ, বিউটিফুল, তোমরা কি এই মোটোটা ধরেই এখন এগোচ্ছ? এইটা তো বলা যাবে না ইনকমপ্লিট কি কমপ্লিট, কারণ ছবিটা দেখলে বোঝা যাবে যে সেটা কি হচ্ছে। তাই জন্য আমার মনে হয় অযোগ্য দেখাটা খুব প্রয়োজন। একেবারেই। তবে তোমাদের যে 14 বছর পর যে কামব্যাকটা, তারপর থেকে আমরা মোটামুটি দেখে যাচ্ছি সেই তৃতীয় ব্যক্তি, তৃতীয় মানুষ তোমাদের গল্পের মধ্যে আছে। তো সেই জিনিসটা একটা মানে ভীষণই দর্শকদেরকে অনেক বেশি কৌতূহল ক্রিয়েট করছে তাদের মনে। আমি একটু জানতে চাইছি, তোমরা কি সেই মোটোটা ধরেই এগোচ্ছ? এটা আমরা এগোচ্ছি না, মানে আসলে আমাদের সঙ্গে যে পরিচালকরা, মানে বেসিক্যালি কৌশিকের সেকেন্ড ছবি, তার আগে শিবুরা করেছেন, তো কৌশিকের ভাষা বলছে, এটা আমাদের ভাষা নয়। কৌশিক বলেন যে এই তোমরা দুজনের মানুষরা না, তোমরা দর্শকের কাছে একটা স্ক্রিপ্ট রেডি করে বসে আছো, মানে তোমাদের একটা চিত্রনাট্য আছে, সেই চিত্রনাট্যটার বাইরে যাওয়াটা বোধহয় আমাদের ঠিক হবে না, সেই চিত্রনাট্যটাই ফলো করব। তো এটা হয়তো ভেবে হয়েছে, না ভেবে হয়েছে, গল্পের খাতিরে হয়েছে, কিন্তু তৃতীয় জন আছেন, সেটা প্রাক্তনেও ছিল, দৃষ্টিকোণেও ছিল, এখানেও আছে। এইটুকু না করলে যে ওর আর আমার ইনকমপ্লিট গল্পটা শেষ হবে না। কৌশিক গাঙ্গুলির ছবি আমার বাংলার দর্শকরা, বিষয়টা প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবি ইম্পর্টেন্ট, কিন্তু কৌশিক গাঙ্গুলির ছবিটাও খুব ইম্পর্টেন্ট। উনি যেভাবে সম্পর্কের ছবি করেন, এবং আমার মনে হয় এই ছবিতে প্রসেন, পর্ণা এবং রক্তিম, এই তিনটে চরিত্র বিশেষ করে মানুষ যারা হলে বসে দেখবেন কারো না কারোর সাথে রিলেট করবেনই, এটা একদম 100%, কারণ এই মানুষটা এই ম্যাজিকটা তৈরি করতে পারেন কৌশিক গাঙ্গুলি। প্রত্যেকটা ছবিতে ওর, এমনিতেও যে ছবিটা আমরা করিনি তাতেও, ও শেষে একটা জিনিস করেন যেটা মানুষের থেকে একেবারে আলাদা, সেটা বুঝতে পারে না মানুষ, সেটা যে পায় সেটা পাওয়াটা বিশাল পাওয়া হয়। আর একটা হচ্ছে যে কৌশিকদার সম্পর্কের সমীকরণগুলো এত ভালো বোঝেন, যার এত মানে কমিউনিকেশন স্কিলসটা এত ভালো অডিয়েন্সের সাথে, এই অডিয়েন্সের পালসটাও কৌশিকদা ভীষণ ভালো বোঝেন। তাই এই সিনেমাটা ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে মানে এইটার জন্য কৌশিকদা অনেকটা সময়ও নিয়েছিলেন, যে একটা স্ক্রিপ্টটাকে কীভাবে নার্চার করবেন, কারণ এই 50তম ছবির দায়িত্বটা একটা কিন্তু খুব গুরু দায়িত্ব, মানে সেটা পেপার, হ্যাঁ মানে সেটাই বলছি, পেয়ারের উপরে দায়িত্ব আর মানে ডিরেক্টরের উপর দায়িত্ব। তাই জন্য মানে কৌশিকদার কথায় যে মানে এই সিনেমাটা একটা মানে উৎসব, একটা উদযাপন, যেখানে মানে অন্তত 3টে মিউজিক ডিরেক্টরস কাজ করেছে বা 7 জন সিঙ্গার্স গান গেয়েছে। শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, রূপঙ্কর, রূপম ইসলাম, ইমন, মানে এবং শিলাজিৎ, তো অবভিয়াসলি অভিনেতা এবং গায়ক। আর সব থেকে মজা হচ্ছে কৌশিকদার ছবিতে সম্পর্কের সমীকরণ তো একটা আছে, পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে খুবই আনপ্রেডিক্টেবল রিয়াকশন, মানে সেই সমীকরণগুলো এমন হয় যেটা কেউ সাধারণ যেটা হয় তার থেকে একদমই আলাদা, একদমই প্রেডিক্টেবল নয়, এই একটা মজা রয়েছে। মা ছেলের সম্পর্কটাকে ও যেভাবে দেখিয়েছে, মানে ব্রিলিয়ান্ট ইজ সুপারব, তাতে যে সংলাপ বা যে মুহূর্ত বা জায়গাগুলো তৈরি করেছে, এটা কৌশিক পারে। ব্রিলিয়ান্টির জীবনেও মনে হয় মানে একটা অসাধারণ কাজ, মানে বলে না যে মানে অভিনয় বা তার একটা সৃষ্টি করার কোনো বয়স থাকে না, মানে আজকে উনিও মানে প্রুভ করে দিলেন যে মানে এখনও যে একটা কমান্ড নিয়ে কিভাবে একটা চরিত্রকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়ার। ব্রিলিয়ান্টির সাথে অনেক কাজ করেছি, মানে শি ইজ লাইক কি বলবো, মানে অসম্ভব একজন মানে মহিয়সী অভিনেত্রী। আচ্ছা, আমরা অযোগ্যে যে পোস্টারটা দেখছি, পোস্টারে যেই কথাটা,
সেখানটা একটা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। আমি একটু এইটা জানতে চাই যে এইটা মানে এটা কি এবারেই বলা যাবে না, ধরো এটা সিনেমাটা দেখেই বলতে হবে। হ্যাঁ, মানুষকে ভাবিয়েছে, নিশ্চয়ই এটা ভাবিয়েছে, এবং ওই ট্রেলারেও ব্যবহার করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে গানগুলোকেও প্রমোশনের মতন করেই ব্যবহার করা হয়েছে, সেখানেও দেখা গেছে। কিন্তু এইটার জিনিসটা অনেক সময় হয় না যে খুব সিম্পল কিন্তু ভীষণ গোজ টু ইয়োর হার্ট। এইটার জন্য ছবিটা দেখতেন তো বলা যাবে না। গানগুলো যেন একটা নতুন নতুন গল্প বলছে, মানে ছবিটার ভেতরকার মানে অসামান্য কথা, যেরকম এত লিরিক্যাল, এত মানে মিউজিক্যালি এত সুন্দর। তো আমার মনে হয় যে কৌশিকদার বেশিরভাগ ছবি একটা মিউজিক্যাল হিট হয়, এবং আমরা যতগুলো ছবি করেছি, প্রাক্তন, দৃষ্টিকোণ এবং এই ছবিটা, প্রত্যেক মানে লাস্ট দুটো ছবি তো মিউজিক্যালিও ভেরি বিগ হিট। তো এই ছবিটা আমার মনে হয় যে মিউজিক্যাল হিট হিসেবেও পিছনে থাকবে না। তোমরা যখন ছবির শুটিং করো বা কোনো গল্প যখন জানতে পারো যে তোমরা আবার মানে একসঙ্গে কাজ করছো, সেই ক্ষেত্রে তোমাদের মানে তৃতীয় ব্যক্তি বাদ দিয়ে, এখনকার সময়ের কথা বলছি, তৃতীয় মানুষ বাদ দিয়ে কোন বিষয়গুলোর উপর ফোকাস করো? আসলে আমরা দুজনে নিজেরা একটা জিনিস ডিসাইড করেই নিয়েছিলাম যে আমরা পরপর ছবি করব না, অপেক্ষা করব। এটা একটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং। এক সময় আমরা বছরে 10টা ছবি করেছি, আর এখানে পরিচালকেরও প্রেফারেন্স আছে, এবং আমরা চেষ্টা করব এই পরিচালকদের মধ্যেই থাকার। অবশ্যই নতুন জেনারেশন ডিরেক্টরদের সাথেও কাজ করব। এই 50টা পেরালাম মানে আমি জানি না, আমি ঋতুকে অলওয়েজ একটাই কথা বলি যে ঈশ্বর আমাদের যাতে এইটুকু আশীর্বাদ দেন, যখন আমার 80 বছর বয়স হবে, ওর 70 বছর বয়স হবে, লোকে যেন হলে এসে আমাদের ছবি। তো তার জন্যে যা দরকার গ্যাপ, সে এখন তো আমরা জাস্ট একটা নায়ক নায়িকা নই, আমরা আই থিঙ্ক উই হ্যাভ ক্রস দ্যাট অনলি যেটু সাথীলে গানটি করেছিল। হ্যাঁ, মানে আমি আমাদের জন্য সেই জায়গাটা তৈরি আমরা বজায় রাখতে পারি মানুষের কাছে। তবে ইটস ভেরি ইন্টারেস্টিং, জানো তো, আমরা উই হ্যাভ ওয়ার্ক থ্রু মেনি জেনারেশনস। কারণ আমি এক্স্যাক্টলি মানে আমারও খুব ইন্টারেস্টিং লাগে যে 30 ইয়ার্স, আমার 40 ইয়ার্স, হ্যাঁ মানে এন্ড উই আর স্টিল ওয়ার্কিং, মানে ভেরি ইন্টারেস্টিং স্ক্রিপ্ট এখন আমাদের কাছে আসছে, পাচ্ছি, মানে এটা উই আর ব্লেসড। মানে কোথাও না কোথাও গিয়ে মানুষের অসম্ভব ভালোবাসার মানুষ আমরা, কারণ না হলে কিন্তু এই কানেক্টটা তৈরি হয় না। মানে জুটির জন্য তো বটেই, আমি বলছি ইন্ডিভিজুয়ালিও আমরা যে ধরনের কাজ করি, মানে সব কিছুর মধ্যেই না কোথাও একটা মানে প্রত্যেক সময় তারা চায় আমরা নতুন কিছু দিই দর্শকে, মানে এরা ওয়েট করে আমাদের জন্য, সেইটা একটা দারুণ ব্যাপার। এই কিউরিওসিটি, এই ওয়েট, এই মানে এটার একটা আলাদা কিন্তু মানে মানে মর্যাদা আছে, মানে আলাদা যোগ্যতা আছে, তাই না? এখনো যখন তোমরা যেরকম বললে যে এখন তোমরা একটু গ্যাপ নিয়ে ছবি করো, যখন সেটে আসো প্রথম যখন দেখা হয় তখন তোমাদের মধ্যে মানে কিভাবে মানে হয় না একটা কানেক্ট করতে? আমার তো মনে হয় সেটে যখন ওই শটটা শুরু হয় একদম তখন আমরা চরিত্র হয়ে যাই। মানে দু রকমের যে দেখা হবে, একবার দেখা হলে ঋতু এসে আমাকে একটা হাত করলো, হাত দিল, বা আমি গিয়ে ঋতুকে একটা হাত দিলাম, তো শটটা নিন, সিনটা করি, স্ট্রেট কাট টু ওখানে বেরিয়ে গেছে। আচ্ছা, এত বছর ধরে তোমরা একসঙ্গে ছবি করছো, 50টা ছবি, আর তার থেকে বড় কথা মাঝখানে আবার একটা 14 বছরের গ্যাপ। আমি জিজ্ঞেস করবো এত দিনের কেরিয়ারে তোমাদের কোন সিন করতে গিয়ে সব থেকে বেশি মজা হয়েছে, মানে হাসি পেয়ে গেছে, করতে গিয়ে প্রচণ্ড হেসে ফেলেছো, হচ্ছে না এরকম, কোনটা করতে গিয়ে সব থেকে বেশি কষ্ট হয়েছে? আর হচ্ছে একটা ডায়লগ যেটা তোমাদের জীবনের সঙ্গে জুড়ে গেছে, সেটা একটা কি অনেকগুলোই তোমরা বলতে পারো? ঋতু বল, আমি তো বলতে পারছি। মজা মানে আমাদের অনেক, মানে প্রাক্তনেও প্রচুর মজার এপিসোড হয়েছে। ইনফ্যাক্ট প্রাক্তনে আমাদের একটা, আমার জন্মদিন পালন করা হয়েছিল সেটে, সেখানে একটা খুব সুন্দর প্রাক্তনে কেক বানানো হয়েছিল, সেটা প্রথমে মাঝখান থেকে কেটে দেওয়া হলো, আমার মুখটা পুরো ফালা হয়ে পড়ে গেল না, খুব মজা। সবথেকে বেশি ঋতুই বলছে আমার মুখটা কেটে দিল, আমার মুখটা কেটে দিল, আগেই শটের আগে মুখটা কেটে দেওয়া হয়েছে। তো এরকম বাচ্চা ছিল, হ্যাঁ। আর খুব আমাদের মানে বেশ কিছু ইনসিডেন্ট আছে। তারপর একবার আমার মনে আছে যে খুব ভোরবেলা আমাদের, হ্যাঁ অফকোর্স কলকাতা পুরো বাইকের উপর, আগে হিরোইজম করেছি, বাইক নিয়ে মারামারি হয়ে গেছে, পারবে তুমি পারবে বাইক চালাতে, গানটা পারবে, আর বাইকটা সেরকম টার্ন করে মানে যেতে হবে। আর আমি বলে গেছি যে
একটা গ্যাপ গেছে। হ্যাঁ আগে কি হতো, রেগুলার ঋতু আমার পেছনে বসে বাইক চালাতাম, আমি জানতাম ওজনটা কি, আমি যে বসে যা রিহার্সাল করে নি, প্র্যাকটিস করে নি, তারা সো উই শুড নট ফল ডাউন লাইক ফল ডাউন। ওটা মানে ওরকম বেশ কিছু মানে মজার দৃষ্টিকোণের সময় একদিন আমার মানে একদিন আমি দুপুরবেলা বেরিয়ে গেছিলাম। ইভেন আমাদের জায়গাও জিন্দাবাদে বরফে শুটিং করতে যাওয়া, বরফে, হ্যাঁ প্রচুর। আমরা একটা ইয়াং থাম বলে একটা জায়গায় শুটিং করেছিলাম, যেখানে একটা আমাদের মানে হ্যাঁ যেখানে আমাদের গাড়ি নাকি খারাপ ল্যান্ডস্লাইড হয়েছিল, ওখানে গাড়ি যাচ্ছিল না, পুরো আমরা পুরো পাহাড়টা ক্রস করেছিলাম সেই এর মতো, সেই যেরকম এক্সপ্লোরাররা যায় না মানে, আর বা ট্রেকিং এ যেরকম যায়। ব্যাপারটা হয়েছিল সন্ধ্যের দিকে, আমরা সন্ধ্যের মধ্যে পৌঁছে যেতাম ঠিক একটু আগেই। সো একটা ছোট্ট ধাবা পাওয়া গেল, পুরো ইউনিটটা আমরা ওখানে রাত্রিবেলা কাটালাম আগুন সে। ওর হতেই আমরা সবাই একটা একটা করে সবাই ক্যামেরা ব্যাগ, কেউ লাইটে সবাই আমরা নিয়েছি। পুরো ইউনিটটা ওই ক্রল করে হেঁটে 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 পাহাড়টাকে টেপকে আমরা ইয়ং থামে ঢুকলাম। ওইদিকে গাড়ি ছিল আবার। এটা কষ্টকর ছিল না হাসির ছিল? এটা হাসির ছিল তো কষ্টকর ছিল। কষ্টকর যেটা বললাম, এই জন্যই বললাম কষ্ট থেকে জিজ্ঞেস করেছিলে। আমরা গেছি এত গান গাইতে গাইতে মজা করতে করতে, কিন্তু অবশ্যই কিছুটা তো কষ্ট হচ্ছে, ওরকম একটা মানে পাহাড় পেরিয়ে যাওয়া, কিন্তু মানে আমরা সেটা ফিল করতে পারিনি অতটা। আর ইনফ্যাক্ট আমার এখনো মনে আছে, তোমার মনে আছে কিনা জানি না, হ্যাঁ, আর আমরা সেই ছোট ছোট ম্যাগির প্যাকেট আবার বিস্কিট রাস্তার ধারে পাওয়া যায় না। আরেকটা জানি না তোমার মনে আছে কিনা, ওখানে কোনো কারেন্ট ছিল না। তারপরে গিয়ে আমার এখনো আজাদ, আমার যে মেকআপ আর্টিস্ট ছিল তখন আজাদ, এখনো বলে যে ঋতু তোমার মনে আছে আমি তোমাকে ক্যান্ডেল লাইট জ্বালিয়ে মেকআপ করেছিলাম, মানে মুখটা এতটাই জানে যে ক্যান্ডেল লাইট জ্বালিয়ে। আমরা যখন গিয়ে পৌঁছেছি তার মানে 1 ঘন্টার মধ্যে শুটিং করতে হবে, তখন পুরো বরফের রেঞ্জটা মানে এটাই খুব আনপ্রেডিক্টেবল চলে গেছে। ওর জন্য তারা হিরোইন, তো সে নাচ গান করবে, নাচ গান বুটস পরা সবকিছু মতো 1 ঘন্টার মধ্যে চলে যেতে পারে, এটা পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এটা একটা অ্যাডভেঞ্চার আর কি একদম। আর হচ্ছে যে এমন একটা না যে কটা ভালো মানে বলতে পারো যে ডায়লগ যেটা আর কি জীবনের সঙ্গে রয়ে গেছে। আমার এক্ষুনি তো যেটা বলতে ইচ্ছে করছে সেটা অনেকগুলো সংলাপ, আমাদের লাইফে যে কত সংলাপ আছে কি যেন মানে আমার মনে হয় একটা সময়ের পরে বিয়ে, প্রেম, ভালোবাসা বলে সেটা আস্তে আস্তে পরিণত হয়ে যায় বন্ধুত্বে। একটা বয়সের পরে বিয়ে শব্দটা থার্মোকলের মতন হালকা হয়ে যায়, তখন ওজন থাকে শুধু বন্ধুত্বের। আর তোমার এই ছবিরই একটা সংলাপ আছে যে কাউকে কথা দিয়ে কথা না রাখাটা ভারী অন্যায়। কাউকে কথা দিয়ে কথা না রাখাটা তো ভারী অন্যায়। এত বছর ধরে যে তোমরা একসঙ্গে কাজ করছো, সবাই মানে মোটামুটি দুজন দুজনকে ভালো মতো চেনো, একটু জিজ্ঞেস করবো যে তুমি ঋতুদির সম্পর্কে বলো, ঋতুদির সঙ্গে কাজ করার ক্ষেত্রে মানে খারাপ বলবো না, ভালো আর একটু অ্যানোয়িং কিছু, আর তুমিও বুম্বাদার সম্পর্কে এটা বলতে হবে যে বুম্বাদার সঙ্গে কাজ করার ক্ষেত্রে ভালো আর একটু অ্যানোয়িং কিছু। আগে ভালোটাই বলে দিই। না ভাবতে হচ্ছে। ভালোটা এই জন্যই বলছি যে আমি বলছি যে ভালোটা মানে আমার, এটা আজকের ঋতুকে বলছি না, আচ্ছা আমি এটা সবসময় বলি যে আমার একটা, দেখো এটা আমরা বসে মিটিং করিনি, বাট ওয়েন শি ওয়াজ লাইক হয় না মানে গ্ল্যাম হিরোইন, মানে নাচ গান করছে, সেই মানুষটা হঠাৎ গিয়ে একটা উৎসব করে ফেলছে, একটা পারমিতা করে ফেলছে, তখন তো ওদের ওকে কন্ট্রোল করে কেউ এটা বলছে এটা করো, ওটা না, নিজের থেকে। ওই মাইন্ডসেটটা আমারও ছিল যে আমি কমার্শিয়াল হিরো, ঠিক আছে, অনেকেই ভাবতো না তখনকার সময় বিশেষ করে যে কমার্শিয়াল হিরোদের এটা করতে নেই ওটা করতে নেই। আই টুক অল কাইন্ড অফ রিস্ক সেই সময় দাঁড়িয়ে। তো সেইটা আমার কাছে ঋতুর এই 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 টেকটা খুব পছন্দের। আমার মনে হয় ওই টেকটা ও খুব অল্প বয়সে নিয়েছিল বলে ও এখন অযোগ্য করতে পারছে। খারাপ দিক কিছু নেই ঋতু, আমি হচ্ছে একটু অ্যানোয়িং, আমি আর হই না, যেটা নিয়ে অ্যানোয়িং হওয়ার ওটা হই না, এটা পার্ট অফ মাই লাইফ হয়ে গেছে। কারণ ঋতুর জন্য যে ঘন্টাখানেক ওয়েট করতে হবে এটা খুব এটা নর্মাল। আর মানে এখন আর অ্যানোয়িংও হই না, এখন ওটাকে কমেডি বেড়ে, নাহলে তো নিজের রাত বাড়বে, ওটাকে এখন কমেডি বেড়ে। ঋতু আসছে না, ঋতু আসছে না, সবাইকে আসছে না কেন, আসছে না কেন, এখন ওটাকে কমেডি করি, এখন আর ওটা কি সিরিয়াস। এইটা তুমি একটু বল। ওই অসিদেব বলেছিল না একটা ছবি বানাবো, ঋতু এলো, ঋতু এলো। হ্যাঁ, তো আমি এখন মজা করি,
ভালো দিকটা হচ্ছে যে অবভিয়াসলি আই ফিল দ্যাট মানে একটা এত বড় একটা সময়ের মানে একটা জায়গায় থাকা এবং কনসিস্টেন্টলি থাকা, দ্যাট ইজ সামথিং ভেরি ইম্পর্ট্যান্ট। এবং প্রপার স্ট্র্যাটেজি, প্রপার ডিসিপ্লিন, প্রপার মানে ওয়ার্ক শিডিউল ঠিক করা, তো আমার মনে হয় এটা খুব মানে এটা একটা এক্সাম্পল। তো সেটা আমি ডেফিনেটলি রিগার্ড করি প্রচণ্ড। আর খারাপ না, I don't think anything, but মাঝে মাঝে is very শো অফ moody আর বেশি too too much on diet. টু মাচ অন ডায়েট। না, তার তো ফলাফল আমরা বুঝতেই পারি, এখনো এভারগ্রিন তুমিও। আচ্ছা, এই ছবির অনেক সুন্দর সুন্দর ডায়ালগস রয়েছে, যেটা মানে কৌশিকদা এত সুন্দরভাবে মানুষ রিলেট করতে পারে। তার মধ্যে আমি দুটো নিয়ে বলবো, তোমাকে একটা জিজ্ঞেস করবো, তোমাকে একটা জিজ্ঞেস করবো, ঠিক আছে? একটা হচ্ছে যে ছবিতে একটা কথা আছে, যেটা হচ্ছে বন্ধুর পথ যেরকম মিত্রতার তেমন দুর্গমের। আমি জানতে চাই যে তুমি এরকম কোনো কিছু করেছো বন্ধুত্বের খাতিরে, বা পরীক্ষা দিতে হয়েছে তোমাকে, বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সেই দুর্গম পথটা? হয়তো হয়েছে, বন্ধুত্বের নিশ্চয়ই হয়েছে। কারণ দেখো, বন্ধুত্বটা রাখতে গেলেও অনেক সময় দুর্গম পথের উপর দিয়ে যেতে হয়। হ্যাঁ, সেই বন্ধুত্বটাকে টিকিয়ে রাখার জন্য সাময়িকভাবে হয়তো সেটা মনে হয় যে এটা বন্ধুত্ব নয়, কিন্তু পরে গিয়ে সেটা রিপে করে। সো সেই দুর্গম পথটা দিয়ে আমাদের সবাইকে কোথাও না কোথাও কখনো না কখনো চলতে হয়েছে। Am I right? একদম। তোমার বেস্ট ফ্রেন্ড কে, মানে কাকে বলতে পারো? আমার বেস্ট ফ্রেন্ড কে? মিশু। বাহ, খুব সুন্দর। আর তোমার কাছে প্রশ্ন, একটা কথা আছে, খুব সুন্দর কথা, সন্তানের সবচেয়ে বড় জ্যোতিষী হচ্ছে মা। তো সুন্দর একটা কথা, আমি জানতে চাই যে এটা নিজের সঙ্গে এই সময় দাঁড়িয়ে কতটা মেলাতে পারো? আমার মনে হয় এটা ভীষণই সত্যি। কারণ মানে নিজের সন্তানের বিষয়টা মা যতটা বোঝেন এবং তার নারীর টানের সাথে যেই যোগাযোগটা থাকে, সেটা এতটাই মানে এটা অনস্বীকার্য এবং এতটাই ইম্পর্ট্যান্ট যে প্রত্যেক পদক্ষেপে এটা বোঝা যায়। বাচ্চাটা যখন সন্তান বড় হতে থাকে, প্রত্যেকটা ব্যাপারে মা অনুভব করতে থাকে যে সে তার সন্তান কতটা জানে, কতটা চেনে। তা আমি ভীষণভাবে এটার সাথে একমত যে মানে সন্তান যেরকমই হোক, মানে তাই না, অল্টারনেটিভ মানে সন্তান যেরকমই হোক, মা কিন্তু প্রত্যেক মুহূর্তে উপলব্ধি করতে পারে তার পালস। আর যখন তোমরা শাসন করো, তোমাদের দুজনকেই বলছি, সেই জায়গাটাতে কি হয়? মানে এখন আর শাসনের ধার ধারা হয়? ও নিশ্চয়ই অ্যাকচুয়ালি শাসন করতে পারি না। শর্মিষ্ঠা মানে আমার যে সেক্রেটারি, সে বলে যে তোমাকে তো তোমার বাচ্চা দিদির মতো ট্রিট করে, মার মতো ট্রিট করে না। সবসময় মানে তারা তাদের এত ওপিনিয়ন আর ভিউজ আমাকে বলতে থাকে যে আমি আর তাদেরকে শাসন করে উঠতে পারি না। কিন্তু শাসন তো একটা পর্যায়ে গিয়ে দেখো, কিছু তো বাচ্চাদের বলতেই হবে। মানে আমরা তো একটা জেনারেশন যেখানে আমরাও শুনে এসেছি, এবং সেটা পরবর্তীকালে মনে হয় যে হ্যাঁ, মা তখন যা বলেছিল এখন মনে হয় সেটা শুনে না। মানে এত ব্যস্ত, আরে কেন তো, আচ্ছা মানে ওকে মানে এত ব্যস্ততা থাকে ওদের, মানে ফোন রাখার। আর আমি আমার ছেলেকে একদিন মেসেজ করেছিলাম যে মাঝে মাঝে একটুখানি মানে আমরাও আছি, আমরাও জানি, এক্সিস্ট করি, একটু মেসেজ করো, মানে আর উত্তর দিও। নো মম, আই এম ভেরি বিজি উইথ মাই এক্সামস। কারণ ঠিক আছে, তাহলেও একটুখানি জানান দাও যে আমরাও আছি। বাচ্চাগুলো না সব এক, কারণ আমার ছেলে তো অনেকটা সময় হোস্টেল থেকে বেরিয়ে এবারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। আমি ভাবতাম মিশুকে এগুলো করে, এটা খুব ইন্টারেস্টিং। এবার গ্র্যাজুয়েশনের সময় যখন ফিরছি, সেদিন আমার অসম্ভব বৃষ্টি হচ্ছে, মাদুরাইতে আমি আর রাম বসে আছি, অর্পিতা দিল্লি চলে গেল, আমরা বসে আছি, অনেক গার্জেন অবভিয়াসলি সবাই ফিরছে। আমি যে কজন আমি সবাই এসে কথা বলছে আমার সঙ্গে, কথা বলতে গিয়ে বুঝলাম এই কমপ্লেনটা টোটালটা এক, মানে ইটস এ কমন থিং। মানে আমি আগে হয়তো শুধু মিশু এটা করছে না, সবার কমপ্লেনগুলো এক। সো দর্শকগণ, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেম প্রবলেম ফেস করে বাচ্চাদেরকে নিয়ে, যে কেউ বলার আগে বলি, আমি বললাম মিশু কালকে যাচ্ছ এই প্রিমিয়ারে, লেট মি থিংক, ওকে বলছি। ওদের আবার সব ওপিনিয়ন দিতে হবে, এটা আছে সন্ধ্যাবেলা তোমরা কি বলে, ওকে মম উইল ডিসাইড। হ্যাঁ, ওদের ডিসিশনটা হবে লাস্ট মোমেন্টে, গাড়িতে ওঠার সময় বলবে।
যে তারপরে হঠাৎ হঠাৎ বলো আই সেড আই কাম, তারপরে ও আচ্ছা তাই। মানে এই সুপারস্টার ব্যাপারটা বাচ্চাদের ক্ষেত্রে আর মানে ওরাও সবকিছু ইয়ে করে না, ঠিক আছে। আমি চাই ওরা দে বিকাম গুড হিউম্যান বিংস, আমি এটাই চাই যে মানুষ হিসেবে যাতে ভালো হয়, বড় হয়, এটাই আমি সবসময় মনে করি। আমি দেখ যা বলার আমি বলবো, তারপর তোমরা সেটা কতটা নেবে আমি জানি না, কিন্তু আমার যতটা বলার তোমাদের এই অ্যাডভাইসটা আমি দিয়ে যাবো, তারপর তোমরা হয়তো একদিন রিয়েলাইজ করবে। মানে ভালো লাগছে কথা বলতে, আর সব থেকে বড় কথা ভীষণ মজা হচ্ছে। যাই হোক, তবে শেষ প্রশ্ন করব একটা কথা, সেটা হচ্ছে বাংলা ছবি নিয়েই আমি করব। সেটা হচ্ছে যে বিগত তোমরা যেরকম অনেকগুলো জেনারেশন দেখে এসছো, অনেকগুলো সময় মানে অনেক বছর একসঙ্গে কাটিয়ে এসছো, তোমাদের কোথাও মনে হচ্ছে না যে বাংলা ছবির যে রমরমা ব্যাপারটা সেটা হঠাৎ করেই কেমন একটা পড়ে গেছে? মানে 15 বছর আগেও কিন্তু বাংলা ছবি রিলিজে কেমন কি কন্টেন্ট কিন্তু এত কিছু দর্শক ভাবতো না। মানে ভালো এই প্রসেনজিৎ রয়েছে, জিৎ রয়েছে, দেব রয়েছে, ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছে, এটাই যথেষ্ট। এখন বোঝার সময়টাও তো অনেক বদলেছে না। আমাদের আগে সোশ্যাল মিডিয়া ছিল না, আমাদের এত মানে নলেজ ইজ ফ্রি, মানে ইনফরমেশন এতটা কিছু ছিল না সব কিছুর ব্যাপারে। এখন এত এক্সপোজার বেড়ে গেছে, সারা পৃথিবীর সব কিছু তারা একসাথে হ্যান্ডেল করছে, মানে সারা পৃথিবীর সিনেমা। তো ফলে অনেক কিছু কম্প্যারিজন এসে যাচ্ছে, অনেক বেশি টেকনিক্যালি মোটিভেটেড হয়ে গেছে আমাদের অডিয়েন্স অ্যান্ড অল দ্যাট। তো অবভিয়াসলি ভালো কিছু দিলে তারা সবসময় দেখতে থাকবে, সেটা কোনো কথা না। কিন্তু আগে যে একটা মানে চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়ার ব্যাপারটা, যেটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে আজকেও আছে। দে লাভ দেয়ার ওন ক্রাফট, দে লাভ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, দে লাভ দেয়ার ওন অ্যাক্টার্স। তো সেটা আমি বলছি যে মানে সেটা হয়তো আমাদের অডিয়েন্সের মধ্যে সেই উন্মাদনাটা এখনও আছে, কিন্তু তাও কিছু না কিছু জাজমেন্ট করে তারা, কারণ এখন অনেক কিছুর অপশনস আছে তাদের সামনে, এবং ওটিটি প্ল্যাটফর্মসও এখন এসে গেছে। তো কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে, বাট আই থিঙ্ক যে ভালো কিছু কাজ যদি আসে এবং যেটা দর্শককে কানেক্ট করতে পারে, সেটা আজও রমরমিয়ে আছে। তবে বাংলা সিনেমার আমি একটি শুধু কথা বলবো, মানে তোমাদের দুজনের কথার মাঝখানে আমি শুধু একটাই কথা বলবো। বিগত 15 বছর ধরে বাংলা সিনেমার যে উত্তরণ ঘটিয়েছে আমাদের আজকের প্রজন্মের পরিচালক, আমি তো প্রজন্মের পর প্রজন্ম পরিচালকদের কাজ করি, সেই ছবিটা কারা দেখেছেন কারা দেখেনি আলাদা। যদি আমি 15 বছরে 100টা ছবি বার করি, তার মধ্যে দেখা যাবে 80টা ছবি ন্যাশনাল বলবো না, ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার মতো। হ্যাঁ, অল্টারনেটিভ প্রচুর এসে গেছে, আমরা এখন বাড়িতে বসে ঘরে বসে একটা কোণে বসেও এন্টারটেইনড হচ্ছি। সেটা আমরা আবার যখন ছোটোবেলা ইন্ডাস্ট্রি শুরু করেছি, যখন আমাদের সামনে দূরদর্শন এলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপর আস্তে আস্তে কেবল টিভি চলে এলো, তারপর আস্তে আস্তে চ্যানেল এলো, আমাদের সিনেমা হ্যাজ বিন অলওয়েজ, এটা সিনেমা চলবে না। আর দেখো, সিনেমা হ্যাজ অলওয়েজ বিন আ সার্ভাইস, সিনেমা উইল অলওয়েজ বি দেয়ার। এখন সিনেমাটা না 2-3 রকমভাবে হবে। কিছু সিনেমা হবে বড় পর্দা, কিছু সিনেমা হবে বলি হয় না বড় রাস্তা, কিছু ছবি হবে যেগুলো খুব মিনিংফুল ফিল্ম উঠতে দেখবে, তারও রিচ কিন্তু একদিনে হয়ে যাচ্ছে 30 লাখ 40 লাখ। আমি আমার ছবির কথা বলছি, শেষ পাতা থিয়েট্রিক্যাল ছবি নয়, এটা ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ এ সিনেমা। 5 সপ্তাহ ধরে ছবিটা নাম্বার 1-এ থেকে গেছে এবং ইন্টারন্যাশনাল অ্যাক্লেম রয়েছে ছবিটা। সো দেয়ার আর ফিল্মস এবং তার জন্য কি যারা তৈরি করছেন তারা আলাদা রকমের কাজ করবেন না? ওইটাই তো আমাদের ঐতিহ্য। আমরা বলছি উনকরা আলাদা রকম কাজ করছেন, আর আমাদের এখানে কি আলাদা রকম কাজ হচ্ছে এটা একটু বিশ্লেষণই করেন না। আমার সাথে বসুক কেউ। না, আমিও সেটা মনে করি 15 বছরে কিন্তু একটা হিউজ মানে কৌশিক, সৃজিত, শিবু এরা তো সাকসেসফুল। আমি বলছি প্রচুর পরিচালকের সাথে কাজ করছি যারা খুব মিনিংফুল ছবি বানিয়েছে এবং বানাচ্ছে, ভালো কাজ হচ্ছে। দর্শকের মনটা সেই রকম ভাবে আর কি পাচ্ছে না, এটা সত্যি মানে টোটালি ডিফার করি। কারণ এই অ্যাভারেজ আউটটা আমরা এখানে কলকাতায় বসে বলি ভাই, এটা আমরা যদি দেখি যে সারা ভারতবর্ষে হিন্দি ছবি কটা রিলিজ করছে, কটা ছবি সাকসেসফুল হচ্ছে থিয়েটার, তাহলে আমাদের পার্সেন্টেজ বেশি। আমরা একবারও ক্যালকুলেট করি না যে তামিল, তেলেগু, মালায়ালি এই নিয়ে আমরা কথা বলছি, তাদের ইন্ডাস্ট্রিতে একটা সময় স্ট্রাইক হচ্ছে, কারণ তারা বলছে অ্যাক্টার্সদের রেট কমাও, সেটা নিয়ে আমরা আলোচনা করছি না। আমরা শুধু সাকসেসটা দেখছি এখানে বসে, আর নিজেদের জায়গায় নিজেদেরকেই গালাগালি দিয়ে যাচ্ছি। আমরা নিজেদেরকে বলছি আমরা এটা পাচ্ছি না কেন। আজকে যেখানে মিঠুনদা, দেব, ওদের ছবিগুলো ওরকমভাবে লোকে পাগলের মতন দেখছে, কৌশিকের অর্ধাঙ্গিনী লোকে পাগলের মতন দেখছে, তার আগেও সৃজিতের ছবি দেখছে পাগলের মতন। আমরা তো এটা নিয়ে আলোচনা করছি না, আমরা অন্যরা কী করছে সেটা নিয়ে আলোচনা কেন করব?
আমরা নিজেরা জিনিসটাকে ভালোটা বলতেই ভালোটা পারছি না। আমি তো সেটাই বললাম যে ভালোটা আমার কথা হচ্ছে ভালো একটা কিছু ছবি হলে শুধু যদি দেখবেই 10 লোকে। টাকা কেউ খরচা করে 11 টাকা ব্যবসা করে তার মানে এটা হিট। আবার একটা ছবি যদি কেউ 200 টাকা খরচা করে সেটা যদি 100 টাকার ব্যবসায় 100 টাকাটা দিচ্ছে কিন্তু তাহলে সেটা ফ্লপ। আই এম ভেরি প্রাউড অফ মাই বেঙ্গলি স্যার। মানে আশা মানে আমরা বাংলা ছবি আগেও এটা নিয়ে আমাকে অনেকে বলেন, হ্যাঁ এটা টাইম টু টাইম চেঞ্জ হয়েছে, সিনেমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে। হিউজ কন্ট্রিবিউশন সৃজিত, কৌশিক, শিবু, নন্দিতা দিয়ে এটা যা কন্ট্রিবিউশন বাংলা সিনেমায়, এটা নিয়ে আলোচনা হওয়া উচিত। এরা একটা প্রজন্মকে তুলে এনেছে। আমরা লাকি যে আমরা সেই প্রজন্মের সঙ্গে কাজ করতে পারছি। এটা একটা নতুন প্রজন্ম। একদম, তা তো বটেই। তবে ডেফিনেটলি দর্শকের কাছে অত্যন্ত যোগ্য জুটি তোমরা। আর সেইখানে দাঁড়িয়ে এই অযোগ্য নিয়ে কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে। অযোগ্য নিয়ে একটা কথাই বলবো যে অযোগ্য রিলিজ হয়ে গেছে এবং দুর্দান্ত রেসপন্স, নট অনলি ইন কলকাতা বাট ওয়েস্ট বেঙ্গল বাট অল ওভার ইন্ডিয়া। অ্যাডভান্সে টিকিট বুক হচ্ছে এবং সেটা শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের আশীর্বাদ এবং ঈশ্বরের আশীর্বাদ যে আপনারা আমাদের এত ভালোবাসেন। তো প্লিজ অযোগ্য গিয়ে দেখুন। তো ছবিটা না, গানগুলো অসাধারণ হয়েছে এবং গানগুলো নিয়েই চর্চা চলছে সারা ভারতবর্ষে। তো প্লিজ আপনারা অযোগ্য তাড়াতাড়ি দেখে ফেলুন এবং শুধু একা নয়, সবাইকে বলুন অযোগ্য দেখতে। প্লিজ ছবিটা এসে দেখে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে আপনাদের মতামত লিখুন, আরও অনেক লোককে ডাকুন একটা খুব ভালো যোগ্য ছবি দেখার জন্য। ওই একই কথা ঋতুজা বললেন যে আমার মনে হয় কৌশিক গাঙ্গুলির খুব দায়িত্ব সম্পূর্ণ একটি ছবি এবং শুধু পশ্চিমবাংলার মানুষ নন, এই ছবিটা আমাদের প্রযোজক, পরিবেশক যারা, তারা এই আমরা প্যান ইন্ডিয়া নিয়ে কথা বলি, এটা একটা বড় রিলিজ করেছেন সেম ডেতে এবং রেসপন্স পাচ্ছি দারুণ। আমরা আমার মনে হয় এটা ঈশ্বরের আশীর্বাদ, আপনাদের দর্শকদের আশীর্বাদ। আবার আপনারা প্রমাণ করলেন যে প্রসেনজিৎ, ঋতুপর্ণা এবং কৌশিক গাঙ্গুলিকে আপনারা কতটা ভালোবাসেন। আজকে আমাকে অনেকেই ফোন করে বলেছেন এটা বোঝা যাচ্ছে না যে শনিবার, রোববার না শুক্রবার। সো এটা আমাদের আপনাদের ব্লেসিংস। ছবিটা ভালো লাগবে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ছবিটা দেখার পরে সবাইকে বলবেন এটা ফুল ফ্যামিলি বসে একসঙ্গে দেখার ছবি, দেখবেন এবং ছবিটা গান, ছবি, নাটক প্লিজ দেখবেন আর আমাদেরকে আশীর্বাদ